কুণাল ঘোষ কে, যে তিনি 7 দিনের মধ্যেই যে গ্রেফতার হবে এত বড় কথাটা বলে ফেলেন? উনি কি গণৎকার? প্রথম কথা হচ্ছে যে আমরা সকলেই জানি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না এমন কোনো নির্দেশ হাইকোর্ট দেয়নি। শেখ শাহজাহানের নামে অনেকগুলো কেস চলছিল, তার মধ্যে রেশন চুরি ছিল এবং তারপর সন্দেশখালী মানুষের ওপরে অত্যাচারের কেস ছিল। এই দুটো কেস, তার মধ্যে একটি মাত্র কেসে ইডি তারা দেখবে নাকি রাজ্য পুলিশ দেখবে নাকি একত্রিতভাবে দেখবে সেই বিষয়ে স্থগিতাদেশ ছিল। কিন্তু শাহজাহানকে অন্য কেসে গ্রেপ্তার করতে পারা যাবে না এমন কোনোদিন কখনো আদালত নির্দেশ দেয়নি। তৃণমূলের নেতা মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই ক্যামেরার সামনে মন্ত্রীরা মিথ্যাচার করে মানুষকে ঠকিয়েছেন। অর্থাৎ শাহজাহান যে তাদের কাছেই আছে এবং তারা যে গ্রেপ্তার করতে চাইছেন না, শাহজাহানের সঙ্গে কোন একটা সমঝোতা যদি না হয়, এটা তো প্রমাণিত। ফলত কপালের দোষ কুণাল ঘোষ মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন। কখন বলেন যে এটা তো সরকারের ব্যাপার, আমি বলবো না, আবার কখন সরকার কেন বিভিন্ন লোকের ঘরে ড্রেন পাইপের মধ্যে ঢুকে গিয়ে কী কী রয়েছে সেই বিষয়ে কথা বলে। আমার মনে হয় উনি মানসিক অশান্তিতে রয়েছেন, চোখ মুখ দেখলেই বুঝতে পারা যায় আসল কথাটা বলতে পারছেন না। তো সেই জন্য মাঝে মাঝে খারাপ খারাপ কথাবার্তা, ভুলভাল কথাবার্তা বলে ফেলছেন এবং মানুষ যে হারে ওনাকে গালাগাল দেয়, উনি কেন ঈশ্বর অব্দিও যদি হতেন তিনি মাথা ঠিক রাখতে পারতেন না। কুণাল ঘোষের মানসিক শান্তি কামনা করি। প্রসঙ্গত এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মানে শেখ শাহজাহান কি করেছেন, তিনি তো মানে যখন যেদিনকে ইডির সঙ্গে ওই ঘটনা ঘটলো, ইডির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হলো, সেদিনকে তো শেখ শাহজাহান ছিলেন না। আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আবার বলছেন যে যেখানে সুদীপ্ত সেনকে গ্রেফতার করা হলো, যেখানে পার্থ বালু এরা ছাড় পেল না, তখন তৃণমূল তাদেরকে রেয়াত করলো, তখন শেখ শাহজাহান কি জিনিস তাকেও রেয়াত করা হবে না এবং আইনের পথে চলবে, যেমন তারা বলে থাকেন সেটাই তিনি আবার বলেছেন। সন্দেশখালীর 2 অভিযুক্ত নেতা শাহজাহানের 2 হাত, তাদেরকে শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও এর মধ্যেই গ্রেফতার করে ফেলা হয়েছে। তাহলে শাহজাহানকে গ্রেফতার করতে এতখানি সময়, মানে 53 দিন কেটে গেল, এখনো পর্যন্ত শাহজাহান পুলিশের হাতের বাইরে, এমন কেন হলো? শাহজাহান তো পুলিশের হাতের বাইরে নেই, কিন্তু শাহজাহানকে খুঁজতে কে গেছে? যে একজন নিজে পলাতক, সে গেছে পলাতক শাহজাহানকে খুঁজতে। আমরা জানি যে এই রাজীব কুমারকে যখন ইডি সিবিআই অ্যারেস্ট করতে এসেছিল তখন তিনি পালিয়ে পালিয়ে লুকিয়েছিলেন। অর্থাৎ তিনি পালিয়ে কিভাবে লুকোনো যায় জানেন, এবং তাই এই ন্যাকাচণ্ডীর মতো কাজ করতে 50 দিন পর এই ন্যাকা রাজীব কুমার তিনি গিয়ে পৌঁছলেন এবং প্রমাণ করে দিলেন যে এলাকাতে যে পুলিশ সিস্টেম ছিল তার আন্ডারের, মুখ্যমন্ত্রীর আন্ডারের তারা অপদার্থ, এবং তিনি বিভিন্ন রকম শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করছেন এবং পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, এবং মাননীয় বিরোধী দলনেতা তো বলেছেনই যে সুব্রত বক্সী আর দলের সভাপতি নেই, রাজীব কুমারই সভাপতির মতো আচরণ করছে। এরা আসলে গেছে নিরাপত্তার কারণে, শান্তি শৃঙ্খলার এই সমস্ত বাজে বাজে কথা বলে মিথ্যে বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করে, যাতে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা না পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে সত্যিটাকে আরও জানতে পারেন, সেই জন্যই মিথ্যে 144 ধারা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের বিভিন্ন ফালতু মন্ত্রী যারা যে আগুন লেগেছে সেই আগুন নেভাবার জন্য গিয়ে আরও আগুন জ্বালিয়ে ফেলছেন এবং গ্রামের মহিলারা তাদের শাঁখা এবং শাড়ি উপহার দিতে যাচ্ছেন। তো সুতরাং এই অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়েছেন বিধানসভায়, এবং তৃণমূলের অপদার্থ নেতারা যে মিথ্যা কথা বলছেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে তারা দুষ্কৃতীতে দিয়েই গ্রামগঞ্জ থেকে মান ইজ্জত, টাকা পয়সা, চাল ডাল, বাড়ি, রেশন, চাকরি সব চুরি করান, এবং যাতে কেউ না জনরোষে পাবলিকের হাতে পেটানি খেয়ে মারা যায়, সেই জন্য গ্রেপ্তারের নামে খাঁচায় পুরে রেখে দেওয়া হচ্ছে তাদেরকে। এই আরাবুল থেকে শুরু করে এই শিবু, উত্তম, এই আর একটা স্টাইল, এবং এদের বাঁচিয়ে রেখে দেওয়া হচ্ছে। এখনও এই পার্থ ভৌমিক বা সুজিত বসু এরা সন্দেশখালিতে অন্যরা 144-এ ঢুকতে পারছে না, ওরা ঢুকে যাচ্ছে এই কারণে সামনে ইলেকশন রয়েছে, জানে ওরা ভোট চুরি করতো। ওখানে কোনো বিরোধী দলের লোকজন দাঁড়াতে পারতো না। 98% আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষের ভোট ছাড়ারা জয় পেয়ে যেত। এইবার আর সিস্টেমটা তেমন নেই। তাই কি করে ভোট লুট করা যাবে, তাই শাহজাহানের সঙ্গে কোন ডিল ওরা করে শাহজাহানকে গ্রেপ্তার করাবে, নালে সারা পশ্চিমবঙ্গে ঘটি উল্টে যাবে, সেই ভেবে ছক কষছে। নির্লজ্জ পুলিশ যদি একদিনের জন্য বসে যায়, সর্বনাশ হয়ে যাবে তৃণমূলের। মানুষ এমন তারা করবে, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এই তৃণমূল গোটা দল
আলপথ ধরে খালপথ ধরে পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে বাধ্য। গণতান্ত্রিক পদ্ধতিতে এই সিস্টেম চালু করতেই হবে এবং মানুষ প্রস্তুত আছে। রুদ্রদা, আগামী 10ই মার্চ বাংলার শাসক দলের ব্রিগেডে সমাবেশ রয়েছে এবং সেই ব্রিগেডের সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা, এবং সন্দেশখালিতে কিন্তু এখনো পর্যন্ত যাবার কোনো আগ্রহ দেখাননি পিসি ভাইপো দুজনের কেউই। উপরন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলেছেন যে এই যে 10 তারিখ সভা হবে সেটা নাকি ট্রেলার, পিকচার তো আবি বাকি হ্যাঁ, পিকচার নাকি দেখা যাবে ভোটের সময়। কি বলবেন এই বিষয় নিয়ে? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছেন, এটা জনগর্জন সভাই। অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে নেতাদের জন্য মানুষ আজকে, ছোট বা বড় সাইজের যে কোনো নেতা, মানুষ আজকে গর্জন করতে বাধ্য হচ্ছে, কাদের জন্য মানুষ আজকে গর্জন করতে মা মাসিরা রাস্তায় বেরিয়েছে, সেই সব কটা পাষণ্ডকে আপনি ব্রিগেডে দেখতে পাবেন। অর্থাৎ যাদের জন্য মানুষ গর্জন করতে বাধ্য হচ্ছে, শহরে এবং গ্রামে যে বঞ্চিত মানুষরা আওয়াজ তুলছেন, গর্জন করছেন, কোন পাষণ্ডদের জন্য মানুষ আজকে গর্জন করতে বাধ্য হলেন, সেই পাষণ্ডদের সভা। এবং আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দেখে নিতে চাইছেন যেভাবে তৃণমূলের নেতারা ভয়েতে আর তৃণমূল করতে চাইছেন না, মানুষের মারের ভয়ে যে লুটটা করেছেন, তারা ভেবেছিলেন যে মানুষ ভয়েতে চুপ করে থাকবে। মানুষ যে রিভোল্ট করছেন, বিপ্লব করছেন, প্রতিবাদ করে বেরিয়ে আসছেন, সেই জায়গাতে তারা আসলে দেখে নিতে চাইছেন 24-এর ইলেকশনে ভোট লুট করবার জন্য আমাদের পাশে কজন লোক আছে না সব পালিয়ে গেছে। ওই জল মাপবার জন্যই এই সভাটা। এ দুর্ভাগ্যজনক ঘটনা। বেসিক্যালি এইটুকু বলতে পারি যে ওই দিনে সারা পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে সোনার দোকানগুলোতে তালা থাকবে না, সিন্দুক খোলা থাকবে, প্রত্যেক লোক মানি ব্যাগ যেখানে সেখানে ফেলে রেখে দেবে, প্রত্যেকে বাড়িতে চাবি মারবে না, কারণ সমস্ত চোর জড়ো হবে 10 তারিখে ব্রিগেডে। আপনারা বলেন যে এই যে নুসরাত জাহান, তিনি নাকি শুধু রিল বানাতে ব্যস্ত, তিনি শুধু ফটোশ্যুট করতে ব্যস্ত, তার সময়ই নেই সন্দেশখালি যাওয়ার। এবং এই সমস্ত অভিযোগের জবাব দিয়ে নুসরাত জাহান তার এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন তার মর্মার্থ হলো যে তিনি তার নিজের কাজ যথেষ্ট ভালোভাবে চেষ্টা করেছেন করতে, তিনি সেখানকার মানুষদের পাশে প্রয়োজন মতো সময় ভালো সুখে দুঃখে সব সময় থাকেন। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা প্রয়োজন সেই রকম দায়িত্ব নিয়ে সেই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং নির্বাচনী এলাকার মানুষের সেবাও তিনি করেছেন ইত্যাদি বলছেন, কিন্তু তারাও তো মানুষ এবং তারাও আইনের ঊর্ধ্বে নন, এমন কথা নুসরাত জাহান তার এক্স হ্যান্ডেলে বলেছেন, টুইট করেছেন একটা। নুসরাতের এই পোস্টের পর থেকেই একটা নতুন একটা প্রশ্ন উঠে এসছে যে তাহলে কি নুসরাতকে দলের পক্ষ থেকেই বারণ করা হয়েছিল যে আপনি ওখানে যাবেন না? কি মনে হয় আপনার? দেখুন, তৃণমূল দলের একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম যদি ভালো করে আপনারা কেউ খেয়াল করে দেখবেন যে যারা মানুষের কাছে অন্য যে কোনো কারণেই প্রিয় বা জনপ্রিয়, তাদেরকে তারা তাদের দলে প্রথমে সম্মান দিয়ে নেয় এবং তারপর তাদের প্রতি মানুষের যে নিরপেক্ষ ভালোবাসা আছে তাদেরকে এমএলএ, এমপি এই বিভিন্ন চেয়ারে দাঁড় করিয়ে তারা তাদের ভোটটা নিয়ে যেতে এবং জেতবার পর লোকাল তৃণমূলের নেতাদেরকে বলেন এই তুমি চুরি করে লুট করো, ও কোনো কিছু বলবে না। তাকে বলা হয় আমি তোমাকে এমএলএ বানিয়ে দিয়েছি, এমপি বানিয়ে দিয়েছি, তাই তোমাদের নামে যে টাকাগুলো অ্যালোট হচ্ছে, কারণ একজন বিধায়ক এমএলএ তার জন্য একটা সরকারি গ্র্যান্ট অনুমোদিত হয় এবং যারা এমপি রয়েছেন কেন্দ্র থেকে বছরে একটা মোটা টাকা এলাকায় খরচ করবার জন্য তার নামে অ্যালোট হয়ে গিয়ে ডিএমের অ্যাকাউন্টে আসে। সেই টাকাটা তৃণমূলের কোনো এমএলএ বা এমপি তারা নিজের ইচ্ছায় এলাকার উন্নতির জন্য খরচ করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা সিঁড়িদানা বিক্রি করে দেওয়া একটা বড় সংখ্যার ডিএম তারা ওই টাকাটাকে নিয়ে নিজের ইচ্ছে মতো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, হেঁয়াকামাটি হুঁয়াকামাটি হেঁয়া করে খেলা মেলা ইত্যাদি প্রভৃতিতে খরচ করে ক্লাবগুলোকে কিনতে চায়, এলাকার বেকার ছেলেদের কিনতে চায়, বিভিন্ন রকম পয়সা করি খাইয়ে দিয়ে সেইভাবে খরচ করেন। এবং দেখুন, তৃণমূলে যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, আমার প্রচুর প্রফেশনাল বন্ধুরাও রয়েছে, নুসরাত জাহানও আমার কলিগ, আমরা এক জায়গায় কাজ করি, দেবও আমার কলিগ, রাজ চক্রবর্তী আমার কলিগ, কাঞ্চন মল্লিক আমার কলিগ, সায়নী ঘোষও আমার কলিগ, আমরা এক জীবিকাতেই কাজ করি, সায়ন্তিকাও আমার কলিগ, জুন মালিয়াও আমার কলিগ, সেই অর্থে যেখান থেকে আমাদের জীবিকা। কিন্তু তাদের মানুষের যে পছন্দ এবং জনপ্রিয়তায় কাজ করে তাদেরকে ওগুলো পাইয়ে দেওয়ার বিনিময়ে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়।
জানি না টাকা পয়সার লেনদেন ফেনদেনগুলো কিভাবে হয় না হয়, যদি হয় তো আমার সেটা জানা নেই, কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয় আমরা যেটা বলবো সেটা করবে, তোমায় কতবার দেখা যাবে বা যাবে না এই সমস্ত কিছু বেঁধে দেওয়া হয়। তাই নুসরাত জাহান সন্দেশখালিতে তিনি নিজের ইচ্ছাতে যাননি নাকি দলের নিয়মেই যাননি, এটা তো খুব পরিষ্কার, তিনি বলতে পারবেন। এবং যেভাবে মুখ্যমন্ত্রী যাননি সেটা থেকে তো পরিষ্কার বুঝতে পারা যায় যে কোথায় কি বলতে কি বলে ফেলবে, কারণ এরা কোনোদিন তো রাজনীতি করেনি। শুধু রাজনীতির কথা বলছি না আমি, সামাজিকভাবে তারা পাড়াতে সরস্বতী পুজো বা দুর্গা পুজো যেটা করলে অন্তত মানুষের পছন্দ অপছন্দ, মানুষের সঙ্গে ব্যবহার, মানুষের খারাপ লাগা ভালো লাগা জানা হয়, তারা এগুলোর সঙ্গে জড়িয়ে কোনো দিন ছিলেন বলে অন্তত আমি জানি না। যদি কেউ জানেন বলবেন, আমি আমার ভুল স্বীকার করে নিতে বাধ্য হব। আমি এদের সঙ্গে মিশে তো আমি দেখেছি যে এরা জানেন না। আমার এই শিল্পী বন্ধুরা যে যে গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের ভালোবাসায় আশীর্বাদে বিখ্যাত হয়েছেন, তাদের যারা সব কিছু লুট করছে সেটা নিয়ে একটাও কথা বলছেন না। অর্থাৎ তারা নিজেরা ওই চেয়ারগুলোকে আঁকড়ে ধরে রেখে দেওয়ার জন্য বা বাড়তি কোনো সুবিধে পাওয়ার জন্যই তারা মুখে কুলু পেটেছেন। আমার দুর্ভাগ্য লেগেছে দেখতে যে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের এই শহরের যারা কবি লেখক শিল্পী তারা অবধি 21শে জুলাইয়ের এই 21শে ফেব্রুয়ারির মঞ্চে গিয়ে তারা মুখ্যমন্ত্রীর গুণকীর্তন করছেন। একবারও পশ্চিমবঙ্গের মানুষ এবং সন্দেশখালী মা বোনেদের সঙ্গে যেটা হলো, মানুষের সঙ্গে যেটা হলো সেটাকে নিয়ে একটাও কথা বলছেন না। অর্থাৎ যে কোনো প্রাপ্তিযোগের কারণে বা ভয়েতে হয়তো মার্ডার হয়ে যাবে তৃণমূলের হাতে, সেই জন্যই চুপ করে আছেন এবং মুখ্যমন্ত্রীর পাশে তারা ঘুরঘুর করছেন। এই দৃশ্য লজ্জায় ফেলে বাংলাকে। না মানে রুদ্রদা, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা তো যথেষ্ট লজ্জার বিষয় যে আমরা দেখতে পাচ্ছি মহিলারা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলছেন পুলিশের সামনে, শাড়ি শাঁখা সিঁদুর ধরে বলছেন তোমরা এগুলো পরে নাও আর তোমাদের পোশাকটা আমাদের দাও, তারপরে আমরা দেখে নিচ্ছি কি করতে হয়। মানে পুলিশ কতখানি নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে গেলে আজকে গ্রামের মহিলারা যারা অত্যন্ত শান্ত স্বাভাবিক মহিলা, যাদেরকে আমরা সবসময় দেখেছি ঘরের পাশে ঘরে ঘুমটা দিয়ে থাকেন, তারা এরকমভাবে পুলিশকে রীতিমতো থ্রেট করছেন যে তোমরা শাঁখা সিঁদুর পরো, আমরা যেমন কথা বলি যে ওয়ার্দি উথারকে ফেক দে, সেই রকম ধরনের হুমকি দিচ্ছেন। মানে কতখানি নির্লজ্জতা পুলিশের। দেখুন, অত্যাচারের মাত্রা এমন একটা জায়গায় পৌঁছেছে এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী, অযোগ্য মুখ্যমন্ত্রী, অযোগ্য পুলিশ মন্ত্রী, যে তার পুলিশ দিয়েই যারা মানুষকে অত্যাচার করে, লুট করে, মান সম্মান হানি করে, তাদেরই যে বাঁচাবার চেষ্টা করেছে এই তৃণমূলের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এ তো সবার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। মিডিয়া শুধু আমরা বিজেপি বিরোধী নয়, বিরোধী বলে নয়, যে কোনো মানুষকে সন্দেশখালির সম্পর্কে খবর করতে যেতে তারা আটকাচ্ছে। সাংবাদিক সুমন দে থেকে শুরু করে সন্তু পান, তাদের ওপরেও বিভিন্ন রকম আক্রমণ, আগলে রেখে দেওয়া, আটকে রেখে দেওয়া। কারণ জনপ্রিয় মাধ্যমগুলো, যে বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে আটকানো, প্লাস আপনাদের মতো যে প্রয়োজনীয় পোর্টালগুলো রয়েছে যারাও সব খবর করে দিচ্ছে, তাদের ওপরে মিথ্যে কেস দিয়ে তারা যে আসলে গণতন্ত্রকে রক্ষা করবার জায়গায় গণতন্ত্র লুট করবার জন্য পুলিশকে ব্যবহার করছেন, এই জলের মতো স্পষ্ট। মহিলারা দেখেছেন যে পুলিশের কাজ হচ্ছে তাদের সঙ্গে যারা অন্যায় করবে, খারাপ আচরণ করবে, তাদের কাছে বিচারের জন্য পাঠানো, এবং তারা বলে দিচ্ছে আমরা কেউ নয়, শাহজাহানরাই মালিক। আর তৃণমূলের অপদার্থ, মিথ্যেবাদী, নির্লজ্জ, বেহায়া যারা বেশ কিছু মুখপাত্র রয়েছেন, বেশ কিছু মন্ত্রী রয়েছেন, তারা প্রেস মিট করে বলছেন সব সাজানো ঘটনা। তারা আদিবাসী সম্প্রদায়কে ছোট করে গায়ের রং নিয়েও কথাবার্তা বলছেন। তারা বলছেন এই যারা মুখে কাপড় দিয়েছেন তারা, তাদের যে বাণিজ্য লুট হয়েছে তার ভিডিও কই। জানি না তৃণমূল দলে হয়তো এটা নিয়ম, তারা 24 ঘন্টা নিজেদের মান সম্মান কিভাবে বেচে দেন সেটা বোধহয় ভিডিও করে তৃণমূল পার্টি অফিসে পাঠান। 24 ঘন্টা স্নান করছেন কি করে, খাচ্ছেন কি করে, স্বামী স্ত্রী ঘুমোচ্ছেন কি করে, এটা তৃণমূলের নিয়ম হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গরিব হতে পারে তারা, তাদের মান সম্মানের ভিডিও ফুটেজ চেয়েছেন তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের বড় নেতা অরূপ বিশ্বাসের ভাতৃবধূ কাউন্সিলর, ওদের তো পারিবারিক দল সব, জুঁই বিশ্বাস। লজ্জায় মাথা কাটা গেছে যে একজন মহিলা হয়ে তিনি এই কথাগুলো বলছেন এবং আরও ক্ষিপ্ত করে তুলছেন পশ্চিমবঙ্গের মানুষদের। এবং সন্দেশখালীর মা বোনেরা বলে দিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 500 টাকার টুপি পরিয়ে তো চালাচ্ছিলেন, এবার 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করলেন কি জন্য?
আমাদের যে মানিজ্যত অধিকার চাকরি বাকরি সব লুট হয়েছে সেই দামটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই 500 টাকা দিয়ে ভোট কেনার যে ছক, আহারে এত কষ্ট করে প্ল্যানটা করলেন কিন্তু জল ফেলে দিল পশ্চিমবঙ্গের মেয়েরা, সন্দেশখালীর মেয়েরা। আসলে পশ্চিমবঙ্গের রাজ্যে সর্বত্র সবকটা জায়গার নাম সন্দেশখালী, তবে সন্দেশখালীর মহিলারা তারা নিজেরা আগে মুখ খুলেছেন, বাকি অন্যান্য জায়গার মহিলারাও মানুষেরাও কিন্তু প্রতিবাদ করতে মুখ খুলতে রাস্তায় কিন্তু তারা নামছেন। বিপদ ঘনিয়ে এসছে তৃণমূলের। তারা যদি মিথ্যে কথা বলা বন্ধ করে, নিজেরাই গ্রেপ্তার করছে শাহজাহানের ডানাত, শাহজাহানের নির্দেশে যারা অন্যায় করতো, এই শিবুকে উত্তমকে, এই পুলিশি এফআইআর করছে এরা অন্যায় করেছে মহিলাদের সঙ্গে এই সব, আবার নিজেরাই মন্ত্রীদের পাঠিয়ে আবার বলছে না 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 এমন কিছু নেই, সাজানো ঘটনা। আমার মনে হয় তারা মিথ্যে কথা কিভাবে বলবে সেই বিষয় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মিটিং করে ঠিক কোন ঢপটা মারলে মানুষকে আর টুপি পরানো যাবে ইলেকশনের আগে, ভোট লুট করা যাবে, সেটা ঠিক করতে পারেননি। এদের জন্য মায়া লাগছে, কারণ মিথ্যের পাহাড় এত বড় হয়ে গেলে, দেখুন শাক দিয়ে মাছ ঢাকা তখনই যায় যখন শাক কেনা হয় 500 গ্রাম আর মাছ কেনা হয় 250 গ্রামের। যদি মাছ কেনেন 2 কেজি এত বড় আর শাক কেনেন 250 গ্রাম, লেজা ঢাকতে গিয়ে মুড়ো বেরিয়ে যাচ্ছে, মুড়ো ঢাকতে গিয়ে লেজা বেরিয়ে যাচ্ছে। এরা নির্লজ্জ, এরা মিথ্যাবাদী, এরা মানুষের বিরুদ্ধে তৈরি একটা দলও বলবো না, কি যেন একটা। এদের বিদায় আসন্ন এবং নির্লজ্জের মতো। ক্ষমতা থেকে চলে গেলে না মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু এরা যে যে কথাগুলো বলে পশ্চিমবঙ্গের মানুষকে ছোট করছে, বিশেষ করে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি সন্দেশখালীর মানুষের পাশে না গিয়ে দাদি নাম্বার 1-এ যাবার বয়সে দিদি নাম্বার 1-এ গিয়ে ধেইটা ধিনা করে হাত তুলে নাচছেন। হ্যাঁ, আপনি নাচতেই পারেন মুখ্যমন্ত্রী, আপনি যে দাদি নাম্বার, দিদি নাম্বার, দিদিমা নাম্বার যে কোনো জায়গায় আপনি যেতেই পারেন, আপনার যা বয়স হয়েছে। কিন্তু এই দুঃসময় যেখানে পশ্চিমবঙ্গের টাকা নেই, আপনি পুরুলিয়ায় গিয়ে বিভিন্ন শিলান্যাসের কথা বলছেন, 430টা প্রকল্প না কত, তার মধ্যে 280টা প্রকল্প উদ্বোধন করলেন, পয়সা কোথায়? আপনি মাইনে দিতে পারেন না, ডিএ দিতে পারেন না। পুলিশ নেহাত আপনাদের ঘুষের টাকায় চলছে বলে এখনও পর্যন্ত আন্দোলন করছে না, 10 বছর ধরে মাইনে পারেনি। পুলিশ কী আনন্দে আপনাদের হয়ে গিয়ে মানুষকে মারছে, বিরোধীদের মারছে। নিশ্চয়ই মালের ভাগ পায়। তাহলে এই কথাগুলো প্রত্যেকটা মানুষ যে পশ্চিমবঙ্গের বলে, আমরা বলি বলে বলছি না, ঠিক প্রমাণিত তো হয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, যতদিন আপনি ক্ষমতায় আছেন, আপনি একজন মহিলা, এমন কোনো আচরণ করবেন না যেখানে মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখে। আপনি প্রত্যেক দিন কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি নিজেকে অসম্মানিত করবার সবকটা রাস্তা খুলে দিচ্ছেন, যাতে আপনাকে ঘৃণা করা যায়। সেইরকম প্রত্যেকটি কাজ আপনি নিজে করছেন বা নিজের দলের নেতাদের দিয়ে বলাচ্ছেন, মুখপাত্রদের দিয়ে বলাচ্ছেন এবং প্রমাণ করে দিচ্ছেন যে আপনি চুরি করা, সমস্ত কিছু লুট করা যাদের কাজ, আপনি তাদের মুখ্যমন্ত্রী, আপনি মানুষের মুখ্যমন্ত্রী নয়। রুদ্রদা, এই যে এক্ষুনি আপনি বললেন যে দিদি নাম্বার 1-এ গিয়ে তিনি নাচ করছেন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে দিদি নাম্বার 1-এ তিনি শুধু নাচ করেননি, তিনি এঁকেছেন, তিনি আবৃত্তি করেছেন, তিনি নাচ করেছেন। এখন দিদির কীর্তির কোনটা রাখা যাবে আর কোনটা কাটা যাবে তাই নিয়ে দিদি নাম্বার 1-এর শোয়ের যারা এডিটার রয়েছে তাদের মাথায় হাত পড়ে গেছে। কারণ 1 ঘন্টার শো, এবং সেই 1 ঘন্টার মধ্যে এত বিচিত্র জিনিসপত্র রাখা তো সম্ভব হচ্ছে না। তো আপনি কিছু সাজেস্ট করতে পারেন? আপনার তো বহু বছরের অভিজ্ঞতা রয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, তো আপনি কিছু সাজেস্ট করতে পারবেন যে কতটুকু কি রাখা যায় আর কতটুকু কাটা যায়? এবং রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এত বছর ধরে তিনি এই শোটা হোস্ট করছেন, আজকে দিদি নাম্বার 1-এ মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন বলে সেই শোটা করা নাকি তার জীবনের সার্থকতম দিন হলো আজকে। কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে যে কোনো শিল্পী, যে কোনো লেখক, যে কোনো কবি, তারা পিঠ বাঁচাবার জন্য অন্যায় দেখে চুপ করে থাকেন। রচনা ব্যানার্জি একজন খুব ভালো অ্যাঙ্কার, একজন সুঅভিনেত্রী, আমার সিনিয়রও বটে তিনি। কিন্তু এই কথা বলবার মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন যে তাঁরও কোথায় একটা মিথ্যে কথা বলার দায়বদ্ধতা রয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় অভিনেত্রী, তিনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতে এবং অনুপ্রেরণাতেই পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলেমেয়েরা, লাখ লাখ ছেলেমেয়েদের চাকরি চুরি হয়েছে। সাদা খাতা জমা দিয়ে যারা তৃণমূল নেতাদের ঘুষ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শাস্তি দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বীর বলেছেন যারা মানুষের অধিকার লুট করেছে, চাল ডাল বালি কয়লা সব চুরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বীর বলেন, এও রচনা বন্দ্যোপাধ্যায় জানেন। যারা গরিব মানুষের চাল ডাল, মিড ডে মিল
এই সমস্ত কিছু টাকা পয়সা চুরি করেছে বালুদের মতো লোকেরা, তাদেরকে পশ্চিমবঙ্গের এই গুণী মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভালো ছেলে বলেন। বিধানসভায় যারা এই সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত, মান সম্ভ্রম, রাত্রিবেলা 12টার সময় যাকে তাকে আপনার মেয়ে আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার মা আপনার নয়, সব তৃণমূলের পছন্দের, আপনার সামনে থেকে বাড়ি থেকে রাত্রিবেলা টেনে নিয়ে চলে যাবে, তাদের দিয়ে নাকি পিঠে বানাবে রাত্রিবেলা, এটাও কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় জানেন না এমন নয়। আমি জানি না রচনা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের বাড়িতেই থাকেন, টেলিভিশন দেখেন না, বা নিজের পশ্চিমবঙ্গ যেখান থেকে তিনি রোজগার করছেন, যে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায়, দয়ায়, দুয়ায় তিনি অভিনেত্রী হয়েছেন, তিনি খুব অদ্ভুতভাবে যাদের পরিকল্পিতভাবে এই লুটটা করাচ্ছেন, যে মহিলা সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালীর মা বোনেদের পাশে না দাঁড়িয়ে রচনা দেবীদের শোতে এসে ধেইটা দিনা করে নাচলেন, ছবি আঁকলেন, সেটা দেখে রচনা ব্যানার্জির কেন এত ভালো লাগলো সাধারণ মানুষ বিচার করবেন। আমি কোনো উত্তর দেব না, তিনি আমার সিনিয়র, আমার কলিগ, আমার মনে হয় কোনো না কোনো দায়বদ্ধতা রয়েছে, তাই রচনা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। নাহলে রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেন্সেবল মানুষ, তিনি পশ্চিমবঙ্গে কি চলছে আর কার অনুপ্রেরণা এগুলো চলছে এটা জানেন না এমন নয়। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেনে গেছেন যে তাঁর বিদায় আসন্ন, এবার রিটায়ারমেন্টের পরে কি করে তিনি সময় কাটাবেন সেইগুলো প্র্যাকটিস করে সারা পশ্চিমবঙ্গের মানুষকে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গকে জানিয়ে দিলেন। আঁকুন ছবি, কবিতা লিখুন, আর ওই কবিতাতে কেউ হাততালি দেবে না, আর ওই কবিতার বইও বিক্রি হবে না। যারা কিনেছেন তাদের আমি জানি না চোখের কি অবস্থা, যারা পড়ছেন। সন্দেশখালীতে কি এবার মনে হয় যে যেভাবে দেখা যাচ্ছে যে মহিলারা মানে রণচণ্ডী মূর্তি ধরে তেড়ে আসছেন, মানে কাউকে রেয়াত করছেন না, মন্ত্রী হোক, শান্ত্রী হোক, পুলিশ হোক, কাউকে রেয়াত করছেন না, তারা তেড়ে আসছেন হাতে ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, সে ছবি আমরা দেখতে পেয়েছি। এরপরে কি রুদ্রদা মনে হয় যে তাদের বিপদ কমলো, মানে সন্দেশখালী সুন্দরী যারা মহিলারা রয়েছেন যাদেরকে রাত্রিবেলা টেনে নিয়ে যাওয়া হলো, তাদের বিপদ কমলো নাকি বরং বিপদ একদিক থেকে বেড়ে গেল, কি মনে হয় আপনার? আমার মনে হয় যে সন্দেশখালীর মহিলারাই মনে করিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমার এই বাংলার মাটিতেই মাতঙ্গিনী হাজরা ছিলেন, যাদের কোনো পুরুষের সাহায্য পড়েনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমার মনে হয় যে সন্দেশখালীর মা বোনেরা, দিদিরাই প্রমাণ দিয়ে দিয়েছেন যে বিপ্লবী প্রীতিলতা ওয়ার্দেদার এই বাংলার মাটিতেই ছিলেন। হ্যাঁ, বাংলা সন্দেশখালীর মা বোনেদের মতোই এমন মেয়েকেই চায়, যিনি ক্রিমিনালদের পাশে দাঁড়ান, ক্রিমিনালদের মানুষের অধিকারকে লুট করতে সাহায্য করেন, বীর বলেন, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা এমন মেয়েকে আর চায় না। বিজ্ঞাপন দিয়ে জোর করে চাওয়ানো যেতে পারে, কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে সন্দেশখালীর মা বোনেরা যে সাহসটা দেখিয়েছেন, সেই সাহসটা দেখে যারা আমরা হাততালি দিচ্ছি সন্দেশখালীর বাইরের মানুষ, আমার মনে হয় যে তাদের সঠিকভাবে আমরা সম্মান তখনই জানাতে পারবো যখন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাগুলো, অন্যান্য জেলাগুলো যা আসলে সন্দেশখালীর মতোই ভয়ঙ্কর হয়ে রয়েছে, একদিন মুখ খুলবে, সেইখানের মহিলারা যদি কথা বলা শুরু করেন। সন্দেশখালীর মহিলারা এইটুকু যা প্রমাণ দিয়েছেন, তাতে পুলিশ থেকে শুরু করে তৃণমূলের মতো লুটেরা থেকে শুরু করে কারুর বাবার ক্ষমতা নেই আর তাদের কোনো কিছু করবার। আর যদি করেন তো তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষ ঝাঁপিয়ে পড়বে, তৃণমূলের অবধি থাকবে না পশ্চিমবঙ্গতে, এইটুকু বলতে পারি। সন্দেশখালীতেই বোধহয় কোনো একটা কীর্তনের আসর, সেখানে এই দুই মন্ত্রী এবং তার মধ্যে পার্থ ভৌমিককে দেখা গেল যে মানে গলায় খোল ঝুলিয়ে তিনি দিব্যি হরে কৃষ্ণ কীর্তন করছেন এবং নাচ করছেন। দুজন মন্ত্রী তারা এক সময় গিয়ে তাদের কাছে হাত জোর করছেন, আবার তারপরেই নাচতে শুরু করে দিচ্ছেন। এদের কি অবস্থা এরকম কেন? দেখুন, ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে ছাগলকে কাটবার আগে কাঁঠাল পাতা খাওয়ানো হয়। কাঁঠাল পাতা ছাগলকে যদি খাওয়ানো হয়, ছাগল খুব আরাম করে খায়। তার মানে এটাই নয় যে এই ছাগলের যাতে আরও চেহারা বাড়ে সেই জন্য কাঁঠাল পাতা খাইয়ে পুষ্টি করানো হচ্ছে। এমনটা হতেই পারে যে শেষভাবে তৃণমূলের এই দুই অপদার্থ মন্ত্রী, এবং খুব ইন্টারেস্টিং, সন্দেশখালীতে আগুন জ্বলছে, দুজন মন্ত্রী যাদের পাঠানো হয়েছে, একজন দমকল মন্ত্রী আর একজন সেচ মন্ত্রী, অর্থাৎ নল এবং জল দুটোই সম্পর্ক রয়েছে, অর্থাৎ আগুন নেভাতে গেছে দুজনে।
একজন সেচের জল দিয়ে? কারণ তারা নিজেরাই তো পরিষ্কার তৃণমূলের লোকাল, তাদের যে নেতা, তাদেরই তো বাবারা হচ্ছে এই পার্থ ভৌমিক এবং এই সুজিত বসুরা। তো তারা বেসিক্যালি ডিসপিউট ম্যানেজমেন্ট করতে গেছে, এবং গ্রামবাসীরা ওই জন্যই শেষবারের মতো নাচিয়ে নিচ্ছে ওই ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াবার মতো। এবার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এদের কাটবে, তাই নেচে নিন, আর তো সময় পাবেন না। অবশ্যই আর একটা দিক থাকতে পারে, সেটা হচ্ছে এরা দারুণ ভাড়া করতে পারে। যে এই পার্থ ভৌমিক যখন মহিলারা বিক্ষোভ করছিলেন তখন বলেছিলেন এই কেউ শিখিয়ে দিয়েছে বলে আবার জনরোষে পড়েছিলেন। যদি মন্ত্রী না হতেন চড় থাপ্পড় খেয়ে যেতেন, খাবে না হয়তো, কিংবা খেয়েছেনও হয়তো, কোনো মিডিয়া লজ্জায় দেখাতে পারছে না, আমি জানি না। তো এই ধরনের কথা বলতে, হ্যাঁ, পার্থ ভৌমিকেরা এবং এই সুজিত বসুরা, তারা বেসিক্যালি তাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথাটা শিখিয়ে দিয়েছে সেইটা বলতে গেছেন। মা বোনেদের কোনো কিছু শেখাতে হয়নি। তাদের স্বামীদের ওপরে যে অত্যাচার হয়েছে, যে অনাচার হয়েছে, তাদের জমি বাড়ি সব কেড়ে নিয়ে চলে গেছে, তো তার জন্য যে তারা এদেরকে পুজো করবেন এমনটা নয়। তবে তৃণমূলের যে লুটেরা বাহিনী ছিল তাদেরও কিছু তো বউ আত্মীয় আছে, তাদেরকে দিয়ে এখন মিথ্যে ভিডিও বানিয়ে তৃণমূল বিভিন্ন জায়গায় ছাড়বার চেষ্টা করছে যে না না এমন কিছু হয়নি, সাজানো ঘটনা। আচ্ছা, যদি এমন কিছু নাই হয়ে থাকে, কপালের দোষ কুণাল ঘোষের কথায়, যদি নাই হয়ে থাকে, তো তাহলে আপনার পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঢপের? তাহলে তার পুলিশ তার ইনস্ট্রাকশানে কেন এই শিবু আর উত্তমকে গ্রেপ্তার করলো হে? তাহলে কোনটা ঢপ? যাই হোক, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গেছে। দেখুন, কোনো মানুষ তো পাগল নয়। সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে আমার চাকরি চুরি কে করেছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে যে আমাদের মান ইজ্জত কে চুরি করেছে। আমরা কোনো কমপ্লেন জানাতে গেলে দলদাস পুলিশ, নির্লজ্জ বেহায়ের মতো, যারা ডিএ পায় না, যারা পশ্চিমবঙ্গে যে কথাটা ঘুরে বেড়ায়, দোলা সেনের কথা অনুযায়ী 75-25 ভাগে টাকা পয়সা শেয়ার করে এবং মানুষের লুট করা টাকা, প্রাকৃতিক সম্পদ লুট করা টাকা তৃণমূল আর পুলিশের মধ্যে ভাগ হয়। এ তো প্রমাণিত হয়ে গেছে। তো ফলত যে আপনার চাকরি চুরি করলো, অধিকার চুরি করলো, মান সম্মান চুরি করছে সারা পশ্চিমবঙ্গে, শহরে এবং গ্রামে, মানুষ কি বদ্ধ পাগল উন্মাদ যে তারা তাকেই বেছে বেছে ভোট দেবে, যে তার সব লুট করছে? আমি জানি না, আমার কথা যে মানুষেরা শুনছেন তিনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। কিছুদিন আগেই আমার তৃণমূলের কয়েকজন ভদ্রলোক ভোটার ছিলেন, তারা এতটাই দুঃখ করছিলেন যে আমি জানি না, আমরা অন্য কাউকে হয়তো ভোট দিতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিশ্বাস করতাম, কিন্তু তিনি যেভাবে পাল্টে যাবেন এবং এই নাচতে চলে গেছেন কোন রিয়েলিটি শোতে, বলছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি জানি না তারা কি করবেন, তবে তৃণমূলকে ভোট দেবেন না এইটুকু জানিয়ে গিয়েছেন। তো এই চরম ঘটনা, আমি একটাই কথা বলবো যে এমন রাজ্যে সারা দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি, এমন রাজ্য সারা দেশে দুটি খুঁজে পাবে না কো তুমি, সে যে ঘাস ফুলে ঢাকা শিকলেতে মোড়া আমার বঙ্গভূমি। একটা শেষ প্রশ্ন করি রুদ্রদা, সেটা হচ্ছে যে 2023 সালে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে তার সঙ্গে ভীষণ মিল পাওয়া যাচ্ছে 2011 সালে নন্দীগ্রামের ঘটনার, যখন 34 বছরের বাম শাসনকে পুরোপুরি ওয়াশ আউট করে দেওয়া হয়েছিল বাংলা থেকে। আর এই যে আগ্রাসী মনোভাব এখন তৃণমূলের তৈরি হয়েছে, ঠিক এই মনোভাবই আমরা দেখেছিলাম সেই সময় বামফ্রন্টের। এ নিয়ে কি বলবেন? দেখুন, মানুষের ইচ্ছা বা মানুষের অধিকার যেটা, সেটাকে বাঁচিয়ে রাখাটা বা পূরণ করাটাই একটা সরকারের কাজ। তার মান সম্মান, তার নিরাপত্তা, তার জীবিকা, তার পেট, যতই আমরা গরিব দেশ গরিব রাজ্য হই না কেন, একটা সরকারের সদিচ্ছাতেই গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা তারা বেঁচে থাকে। আর তখনই জনজাগরণ হয়, জনবিক্ষোভ হয়, জনবিপ্লব হয়, যখন সরকার মানুষের এই অভাব অভিযোগগুলো, তাদের সমস্ত কিছু পুলিশের সামনে, পুলিশের সহায়তায় ক্রিমিনালদের দ্বারা যে লুট হয়ে যাচ্ছে এটাকে দেখবার পর দেওয়ালে পিঠ থেকে গিয়ে যখন তারা শেষ মুহূর্তে রিভোল্ট করেন বা বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক নন্দীগ্রামে এই ঘটনা ঘটেছিল, আর ঠিক সেম ঘটনা আরও নারকীয়ভাবে সন্দেশখালিতে ঘটছে। তাই সুতরাং এই দুটো ঘটনার মধ্যে যে শাসক, যে রাজনৈতিক দলই চালাক না কেন, ওদিকে 2011 অবধি সিপিএম চালাক না কেন, বা এখন তারা ভালো সেজে সাজবার চেষ্টা করছে, লুলুটা যেন কিছুই জানে না, ন্যাকা,
আর এই এখন যে তৃণমূল যেটা করছে, দুটোর মধ্যে খুব সাংঘাতিক মিলটা বলে দিচ্ছে জনগণ, জনরোষ। তো ফলত দুটোর মধ্যে মিল রয়েছে, অধিকার কাড়ার মিল, অধিকার ছিনিয়ে নেওয়ার মিল, পেটের ভাত কেড়ে দেওয়ার মিল, তার মান সম্মান নষ্ট করার মিল। তাই দুটো ঘটনার মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বা শশী পাঁজা, যারা এখনো পর্যন্ত চুরি জচ্চুরিতে ডিরেক্টলি জড়িয়ে তার প্রমাণ পাওয়া এখনো যায়নি বলে এদেরকে দিয়ে প্রেসমিট করানো হচ্ছে, এবং এনারা মহিলা হয়ে গিয়ে মহিলাদের বিরুদ্ধে অকাতরে মিথ্যা কথা বলছেন, দেখে আমার খারাপ লাগছে। তো তাই তারা জানেন এই দুটো সত্যি, তাই পাটনা পেরে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে ডালা সাজিয়ে বসে প্রেসমিট করে নিজেদের ভয়টাকে ব্যক্ত করছেন। তো এই দুটো ঘটনার মধ্যে তো অবশ্যই মিল রয়েছে বলেই সাধারণ মানুষ সন্দেশখালির পক্ষে, ঠিক যেমন নন্দীগ্রামের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন তেমন দাঁড়াচ্ছেন। আর আমার মনে হয় যখন শাসক ভুল স্বীকার না করে যারা বিরোধী তাদের দমন করার চেষ্টা করে, ঠিক যেভাবে সেই সময় তৃণমূলকে দমন করার চেষ্টা করেছিল সিপিআইএম, ঠিক তেমনই আমাদের সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদারকে প্রাণে মেরে ফেলার চেষ্টা একটা হয়েছিল, এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেন আইলা বা আমফান আসবে এমন বাঁশের বেড়া দিয়ে আটকাবার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ দুটোর মধ্যে সেম মিল রয়েছে। তাই হয়তো আমরা সেই ঘটনা বেশি দূরে দেখতে বোধহয় আমাদের বেশি অপেক্ষা করতে হবে না, যে 2011-এ যা ফলাফল হয়েছিল, বিরোধীরা যে ক্ষমতায় এসেছিল এবং পশ্চিমবঙ্গে, ঠিক সেই রাস্তাটাই কিন্তু এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে।